শুভেচ্ছা, শুভ দুপুর প্রিয় দর্শক, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ চ্যানেলের পর্দায় সেন্সেশন প্রেজেন্টস তারকা কথনের আজকের পর্বে। দর্শক, তারকা কথনের সেটে আমরা সচরাচর কথা বলি, আড্ডা দিই, গল্প করি আমাদের বিনোদন জগতের নানান মাধ্যমের যারা তারকা রয়েছেন তাদের সঙ্গে। আজকের তারকা কথন একটু অন্যরকম, একটু আলাদা, একটু বিশেষ, কেননা আজকে আমাদের তারকা কথনের আয়োজনে যারা অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন তারা তাদের নিজ কর্মক্ষেত্রে একেবারে নিজেরা স্বনামধন্য এবং নিজেদের জায়গাটাই আমাদের দেশকে, আমাদের দেশের পরিবেশকে আরেকটু ভালো করে আমাদেরকে উপহার দিতে কিংবা বাস্তবিক চিত্র আমাদের সামনে তুলে ধরতে তারা কাজ করে যাচ্ছেন। এবং আনন্দ সংবাদ এই যে তারা দুজনেই এবার জাতীয় পরিবেশ পদকে ভূষিত হয়েছেন। আমরা ভীষণ রকম আনন্দিত তাদের এই অর্জনে এবং আজকে আমরা তাদের সঙ্গে কথা বলবো, তাদের কাজ সম্পর্কে জানবো। আশা করছি দারুণ একটি আড্ডা হবে। চলুন পরিচিত হয়নি আমাদের আজকের অতিথিদের সঙ্গে। সঙ্গে রয়েছেন ডক্টর আব্দুস সালাম, উপ উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং প্রফেসর রসায়ন বিভাগ। স্বাগত আপনাকে। আমাদের সঙ্গে রয়েছেন মোহাম্মদ মনির হোসেন, চেয়ারম্যান বাংলাদেশ রিভার ফাউন্ডেশন। দুজনকেই স্বাগত, আমন্ত্রণ এবং একই সঙ্গে অভিনন্দন। আমরা ভীষণ আনন্দিত আসলে আপনারা আজকে এসেছেন আমাদের তারকা কথনের সেটে। দুজনের কাছ থেকেই শুরুতে আমরা একটু অনুভূতি জানতে চাই, শুনতে চাই। জাতীয় পরিবেশ পদক পাওয়ার অনুভূতিটা আসলে কেমন? ডক্টর আব্দুস সালাম। ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই এটা খুব আনন্দের। আমি গত 25 বছর বায়ু দূষণের বিভিন্ন বিষয়ে কাজ করি এবং বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে এটা একটা স্বীকৃতি। এটা আমার জন্য এবং আমার ছাত্রছাত্রী, আমার পরিবার এবং যাদের সাথে আমি ইন্টারন্যাশনালি কোলাবোরেট করি তাদের সবার জন্য একটা আনন্দের। আপনি হয়তো জানবেন যে আমি যাদের সাথে কাজ করি সবাই এই খবর শোনার পর অত্যন্ত খুশি। আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত খুশি। বাহ, আমরাও ভীষণ খুশি। মোহাম্মদ মনির হোসেন, আপনার কাছে জানতে চাই কেমন ছিল সেই অনুভূতি, কেমন সাড়া পাচ্ছেন সবার কাছ থেকে? আসলে অনুভূতিটা খুবই চমৎকার। আমার বন্ধু বান্ধব, প্রিয়জন, পরিবার এবং যাদের সাথে কাজ করি, কলিগ, সবাই অভিনন্দন জানাচ্ছে এবং সবাই এটা নিয়ে সেলিব্রেট করছে এবং অনুপ্রাণিত হচ্ছে। সবচেয়ে বেশি যেই বিষয়টা যে তারা কাজের প্রতি আরেকটু মনোযোগী হচ্ছে, এটা নিশ্চয়ই আমার কাছে ভালো লাগছে। আরেকটি বিষয় হচ্ছে চ্যানেল আই সবসময় নদী, প্রকৃতি, পরিবেশ নিয়ে একটি অন্তঃপ্রাণ থাকে এবং সেই সাথে চ্যানেল আইকে আমি নদীপ্রাণ শুভেচ্ছা জানাচ্ছি, আপনাকে নদীপ্রাণ শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনার মাধ্যমে সকল দর্শককে নদীপ্রাণ শুভেচ্ছা জানাচ্ছি। অনেক ধন্যবাদ। আমরা চ্যানেল আই পরিবার ভীষণ আনন্দিত এবং গর্বিত, কারণ বর্তমানে আমাদের দেশের বায়ুর কথা বলি কিংবা নদীর কথা যদি বলি, দুটোই কিন্তু একটু প্রতিকূল পরিস্থিতি এবং এটি কিন্তু আমাদের উপর একটা নেতিবাচক প্রভাব ফেলছে নিঃসন্দেহে। এই সব বিষয় নিয়েও আপনাদের সঙ্গে একটু কথা বলবো। স্যার, আপনি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন বাংলাদেশের বায়ু নিয়ে। কেন আসলে আপনি এই সেক্টরটাকে বেছে নিলেন কাজ করার জন্য বা গবেষণা করার জন্য? ধন্যবাদ আপনাকে। আসলে আমি যখন মাস্টার্স করি তখনই আমি পরিবেশ নিয়ে কাজ করার জন্য ইন্টারেস্টেড হই। তখন বাংলাদেশের যে ন্যাচারাল শৈবাল আছে, শৈবালের মধ্যে হেভি মেটালস কীভাবে, হেভি মেটাল খুব টক্সিক, সেটা কিভাবে কমানো যায়, কাইন্ড অফ ওয়াটার পলিউশন, সেটা নিয়ে কাজ করি। তারপরে যখন আমি বাংলাদেশের বাইরে যাই আমার পিএইচডি করার জন্য, সেখানে আমি বায়ু দূষণ নিয়ে কাজ করি এবং একটা ছিল ইউরোপের এবং একটা আমার স্যাম্পলিং লোকেশন ছিল বাংলাদেশে। এবং বাংলাদেশের যেহেতু পরিবেশের অবস্থা খুব খারাপ, স্পেশালি বায়ু দূষণে আপনি দেখবেন যে সব সময় পৃথিবীর টপ র্যাঙ্কিং কান্ট্রির মধ্যে একটা থাকে খারাপের দিক থেকে। সেই জন্য আমার মনে হলো একটা সুযোগ আছে এই জায়গাটা দেশের জন্য কিছু কাজ করা, আমার প্রফেশনালি আমি এখানে কন্ট্রিবিউট করতে পারবো এবং যেটা দেশেরও কাজে লাগবে। সেইখান থেকে শুরু হলো আমার কাজ করা। এরপর আমার একাডেমিক যে যত শিক্ষা সবই এই বায়ু দূষণের বিভিন্ন আসপেক্টের উপর। এবং তারপর আমি যখন দেশে ফেরত এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জয়েন করি, প্রথমে একটু কষ্টই হইতেছিল কীভাবে কী কাজ করবো। আপনি জানেন আমাদের ফ্যাসিলিটিসের অত্যন্ত লিমিটেড ফ্যাসিলিটিস। তারপরে যেহেতু আমি বাইরে অনেক এক্সপোজার ছিলাম, আমার অনেক কোলাবোরেটর আসছে এবং বাংলাদেশটা হলো একটা গবেষণাগারের মতো তাদের কাছে, কারণ পৃথিবীর অনেক দেশেই বায়ু দূষণের অবস্থা এত খারাপ না, যার ফলে তারাও ইন্টারেস্টেড হইলো। এবং আমি গত প্রায় 12-13 বছর
কন্টিনিউয়াসলি এই কোলাবোরেশন করতেছি পৃথিবীর অনেক উন্নত দেশের সাথে, যাতে আমাদের বায়ু দূষণ সমস্যা আমাদের, কিন্তু আমি তাদেরকে নিয়ে কাজ করতেছি। এবং আমি সবসময় আমার মনে হয় আমি যদি বিদেশেও থাকতাম বাংলাদেশের জন্য এত কন্ট্রিবিউট করতে পারতাম না, কিন্তু দেশে থেকে এবং বাইরের মানুষজন এনে এবং হাইলি কোয়ালিফাইড মানুষজন এনে এইখানকার কাজের জন্য আমরা বাংলাদেশের সমস্যার সমাধানের জন্য কাজ করতে পারতেছি। আমার সেটাই আত্মতৃপ্তি যে আমি আমার লেখাপড়ার মাধ্যমে, আমার কর্মের মাধ্যমে দেশের জন্য কাজ করতেছি। বাহ, চমৎকার। দেশের জন্য আমরা সবাই যদি একটু চিন্তা করি বা আমাদের জায়গা থেকে কাজ করার চেষ্টা করি, তাহলে কিন্তু আমাদের দেশের অনেক সংকট আমরা মোকাবেলা করতে পারবো। আর সেই মোহাম্মদ মনির হোসেন, আপনার কাছে নদী নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন আপনি। পাহাড়ি অঞ্চলের নদী, সমতলের নদী, দূষিত নদী কিংবা যেসব নদী দখল হয়ে যাচ্ছে, সব কিছু নিয়ে আপনার জার্নিটা আসলে কিভাবে শুরু হলো? আমি 2000 সালে পরিবেশ অধিদপ্তরে একটা রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করি। আচ্ছা। তখন এই রচনাটা লিখতে গিয়ে মানে আমার যে বিভিন্ন জায়গায় যাওয়া, বিভিন্ন বই পড়া, মানে এরপর থেকে যে পরিবেশের প্রতি একটা আকর্ষণ চলে আসলো, তারপর থেকে আমি পরিবেশের জন্য কিছু করার জন্য মন স্থির করলাম। 2009 সালে আমি গাজীপুর জেলা পরিবেশ আন্দোলনের ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাজ করি। তারপরে চিন্তা করলাম যে পরিবেশ নিয়ে তো অনেকেই কাজ করছে, তাহলে আমরা একটু ভিন্নভাবে কাজ করতে পারি। তখন 2011 সালে বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন নামে একটা সংগঠন করলাম আর কি, যেটার আমি সাধারণ সম্পাদক ছিলাম। আচ্ছা। তারপরে আমার মনের ভিতরে একটা হলো যে আমরা তো ঘরে বসে বা ঢাকায় বসে আমি একটা ঢাকার বাইরের একটা নদী নিয়ে আমি পর্যাপ্ত তথ্য পাবো না। তার জন্য আমি কি করতে পারি, আমরা একটা রিভার ট্রাভেলার টিম করলাম, যে নদী পরিব্রাজক দল। তখন আমরা শুরুতে একেবারেই মানে বিনোদনের মতো করেই আমরা নদীতে নদীতে ঘুরতাম। যখন আমরা জাদুকাটা নদীতে গেলাম সুনামগঞ্জ তাহিরপুরে, তখন সেখানে দেখলাম নদীতে পাহাড়ের মাটিগুলো পড়তেছে, কেটে ফেলতেছে, নদী থেকে অপরিকল্পিত বালু উত্তোলন করতেছে। তখন ভাবলাম যে আমাদের এই যে শখের ভ্রমণটা, এটাকে কিভাবে আমরা কাজে লাগাইতে পারি দেশের জন্য, এই নদীর জন্য, পরিবেশ প্রতিবেশের জন্য। তখন আমরা চিন্তা করলাম যে না, এই বিষয়গুলো আমরা সোশ্যাল মিডিয়া এবং ট্রেডিশনাল মিডিয়াতে আমরা প্রচার করে আমরা একটা অ্যাওয়ারনেস তৈরি করার চেষ্টা করব। তখন থেকে আমাদের এই দলটাও আবার আস্তে আস্তে বড় হতে লাগলো। যখন বড় হয়ে গেল তখন আমরা এটার নাম দিলাম বাংলাদেশ রিভার ট্রাভেলার্স নেটওয়ার্ক। রিভার ট্রাভেলার্স নেটওয়ার্ক করার পরে আমরা চিন্তা করলাম যে না, আমাদের নদী নিয়ে একটা বড় ধরনের একটা ক্যাম্পেইন করতে হবে। তখন আমরা 2016 সালে প্রথম জাতীয় নদী সম্মেলন করি। আচ্ছা। জাতীয় নদী সম্মেলন করি, তারপরে আমরা রিভার ট্যুরিজম নিয়ে একটা সম্মেলন করি। তারপর চিন্তা করলাম যে না, আমাদের নদীগুলোকে তো আমরা জিবিএম বেসিন নিয়ে চিন্তা করি, যে গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা, কিন্তু এই গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনার বাইরেও কিন্তু আমাদের একটা বেসিন আছে যদি আমরা চিন্তা করি, সেটা হচ্ছে পার্বত্য অঞ্চলের বেসিন। কারণ কি, আপনি যদি চিন্তা করেন মেঘনার সাথে বা পদ্মার সাথে পার্বত্য অঞ্চলের নদীগুলোর কোনো সংযোগ নেই। যেমন আমি যদি চিন্তা করি মাইনি, চেঙ্গি, মাতামোহরি, শঙ্খ, কারোর সাথে নাই, তাহলে আমি জিবিএম বেসিন দিয়ে কিন্তু আমি আমার পার্বত্য অঞ্চলের নদীগুলোকে বাঁচাতে পারি না। তখন চিন্তা করলাম তাহলে এটাকে কিভাবে আমরা মানুষের সামনে তুলে ধরতে পারি। তখন 2019 সালে আমরা পার্বত্য নদী সম্মেলন শুরু করি। তারপরে আমরা চিন্তা করি যে এটাতে আমাদের যে দেশের বৃহৎ একটা জনগোষ্ঠী হচ্ছে তরুণ, সেই তরুণদেরকে কিভাবে আমরা নদীর প্রতি আকৃষ্ট করতে পারি, তাদের মধ্যে কিভাবে নদী ভাবনা তৈরি করতে পারি। তখন আমরা শুরু করলাম এসো নদীর গল্প শুনি, সেটা হচ্ছে তরুণদের জন্য লম্বা জার্নি। তারপরে আমরা আরেকটা বিষয়, যে আমাদের উপকূল 710 কিলোমিটারের বিশাল বড় একটা উপকূল, সেই উপকূলের জনগোষ্ঠী, উপকূলের যেই সম্পদ, উপকূলের যেই পরিবেশ প্রতিবেশ, এগুলোকে কিভাবে উঠিয়ে আনা যায়। তখন আমরা উপকূলীয় নদী সম্মেলন শুরু করি 2022 সালে। এভাবে তারপরে আমরা চিন্তা করলাম যে আমার দেশের সাথে নদী ভাবনার সাথে পৃথিবীর অপরাপর দেশের নদী ভাবনা কীরকম হতে পারে। তখন আমরা মালয়েশিয়ার গ্লোবাল এনভায়রনমেন্ট সেন্টার, যারা নদী নিয়ে কাজ করে, তাদের একটা রিভার কেয়ার প্রোগ্রাম আছে। তারা আবার গভর্নমেন্টের সাথে এক হয়ে রিভার অফ লাইফ প্রজেক্টের সাথে যুক্ত। তখন আমরা গ্লোবাল এনভায়রনমেন্ট সেন্টারের সাথে একটা এমওইউ করি, যে জ্ঞান আদান প্রদানের, যে তাদের যে জ্ঞান আছে আমরা নিব, আমাদের যেটা আছে তারা নেবে। তারপরে আমরা ওয়াটার ওয়াচ পেনাং মালয়েশিয়া, তাদের সাথে একটা করি। তারপরে ইন্দোনেশিয়ান গ্রিন অ্যাকশন ফোরামের সাথে করি। এভাবে আমরা মানে নদীটাকে মানুষের মাঝে কিভাবে আলোচনায় নিয়ে আসা যায়, কিভাবে ভাবনাটা তৈরি করা যায়, সেটার জন্য আমরা চেষ্টা করি। আপনাকে ধন্যবাদ মোহাম্মদ মনির হোসেন। আমরা আবারও ডক্টর আব্দুল সালাম আপনার কাছে আসছি।
মনির ভাইয়ের কাছে যখন শুনছিলাম তখন এই যে তিনি বিভিন্ন যারা ইয়ত আছে তাদেরকে সাথে নিয়ে বা নিজেরা একসাথে হয়ে কাজ করছে কিংবা নদী নিয়ে সচেতনতার বার্তাটা ছড়িয়ে দিচ্ছেন। আমরা যদি বায়ুর কথা বলি, আপনি বিশ্ববিদ্যালয়ে আছেন, শিক্ষকতা করছেন, এখন ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করছেন, ভীষণ গুরু দায়িত্ব। সেক্ষেত্রে আপনার এই সেক্টরে যখন শিক্ষার্থীরা আগ্রহ প্রকাশ করে কিংবা একসাথে আপনারা কাজ করেন, তখন সেই কাজের পরিসরটা কীরকম থাকে? আমি যখন বাইরে থেকে পড়ালেখা করে দেশে আসলাম আমি প্রথম যে বছর ক্লাসে পড়াইতে শুরু করলাম, ওই ক্লাসের ফার্স্ট সেকেন্ড থার্ড সব আমার কাছে থিসিস করতে আসলো। আচ্ছা। যখন আমি আমার যে গবেষণার কাজ বা যে বিষয়ে আমি কাজ করতে চাই সেগুলো যখন শুনলো, তারপরে ওরা খুব ইন্টারেস্টেড হইলো এবং তারা আসতে শুরু করলো। এখনও ক্লাসে যে প্রথম দিকের স্টুডেন্ট সবাই কিন্তু আমার থিসিস স্টুডেন্ট। তো ইয়াংদের আমি মনে করি এই বিষয় যথেষ্ট আগ্রহ আছে এবং যদি আসলো তারা শুধু আমার এখানে এসে কাজ করে চলে গেল এরকম না, তাদের যে কাজটা করে সেটা আমাদের দেশের উপরই এবং সেই কাজটা একটা ভালো জার্নালে পাবলিশ হয়, তাদের নিজস্ব মানে একাডেমিক লাইনে ওইটা অ্যাড হয়। বাংলাদেশের বাইরে তারা যখন পড়ালেখা করতে যায় তখন এটা খুব গুরুত্ব পায় যে সে তার একটা ভালো জার্নালে তার পাবলিকেশন আছে বাংলাদেশের এই পরিবেশ নিয়ে। তো বায়ু দূষণ নিয়ে আমি একটু বলতে চাই। আসলে আপনি জানেন আমাদের শুধু বায়ু দূষণ না, যে কোনো পরিবেশের কারণেই বাংলাদেশ হলো টপ কান্ট্রিগুলোর মধ্যে একটা। পরিবেশ বিপর্যয়ের জন্য মানুষ সবচেয়ে বেশি মারা যায় এবং প্রত্যেকটা সেক্টরের সাথে একটা না আরেকটা কানেকশন আছে। বাতাসের সাথে পানির কানেকশন আছে, পানির সাথে মাটির কানেকশন আছে। যখন কোনো ডাস্ট বাতাসে আসে, সেই ডাস্ট আবার বৃষ্টির পানির সাথে সে কিন্তু পানিতে পড়ে এবং আমাদের যে মাটির উপর পড়ে। আবার যখন পানিটা ইভাপোরেট হয়, যখন গরমকালে পানি বাষ্প হয়ে উপরে যায়, সেখান থেকে কিন্তু পলিউশন আবার বাতাসে আসে। আপনি গার্বেজ যেখানে ফেলতেছেন, ময়লা যেখানে ফেলতেছেন, সেখান থেকে কিন্তু বাতাসে আসে, আবার বাতাস থেকে পানিতে আসে। এটা চক্র আর কি, একটার থেকে আরেকটা মাধ্যমে যায় এবং টোটাল চক্রটাই আমাদের বাংলাদেশের অবস্থা খুব খারাপ। আপনি যে ইয়াংদের কথা বলছেন, ইয়াংরা আমার মনে যথেষ্ট সচেতন এই ব্যাপারগুলোতে এবং এই বিষয়ে যে শিক্ষা এবং আমাদের যেই কোনো টপ জার্নালে পাবলিশ করার জন্য সামথিং নিউ হইতে হয় এবং যেটা আগে কেউ কিছু করে না। আমি যেটা বলবো আপনাকে, প্রথম যখন বাংলাদেশে আমরা কাজ শুরু করি তখন বাতাসের মধ্যে বিভিন্ন পার্টিকেলস কী পরিমাণে আছে, শুধু এইটা করলে একটা থিসিস করা যেত। তারপরে ওর কী কেমিক্যাল সাবস্টেন্স আছে সেটা আমরা বাইর করানোর চেষ্টা করলাম। প্রায় থাউজেন্ডস টাইপস অফ কেমিক্যাল সাবস্টেন্স ওইখানে আছে। তারপরে এদের আসলে কত ধরনের সোর্স থেকে বের হয় সেটা আমরা বের করলাম বিভিন্ন রকমের রেশিও অ্যানালাইসিস করে, বিভিন্ন রকমের কম্পিউটার মডেলিংয়ের মাধ্যমে, বিভিন্ন রকমের কেমিক্যাল কম্পোজিশনের মাধ্যমে। তারপরে আমরা চেষ্টা করলাম এদের আসলে মানুষের কীরকম ক্ষতি করে। পার্সোনাল এক্সপোজার, যেমন আমি আপনাকে একটা বলি, আমার এখানে একটা মেশিন আমি বসায় দিয়েছি, তার সাথে সাথে আমি এখানে তার ইসিজি করতেছি, ব্লাড প্রেশারটা মাপতেছি, এগুলোর কোনো চেঞ্জ হইতেছে কিনা, মানুষের সাথে রিয়েল লাইফ, এগুলোতে বাচ্চারা খুব ইন্টারেস্টেড হয় আর কি। তো এদের কি সমস্যা হইতেছে এইটাও করি, প্লাস এর সাথে বিভিন্ন রকমের মডেলিং আছে, আপনি জানেন ইউএসইপিআর, সেই মডেলগুলো অ্যাপ্লাই করে যে কীরকম মানুষের ক্ষতি হইতেছে এটা একটা করি আমরা। তারপরে হলো এদের বিরাট একটা ইম্প্যাক্ট আছে আমাদের জলবায়ুর উপরে, আমাদের ক্লাইমেট চেঞ্জের। অনেক কেমিক্যাল সাবস্টেন্সে যেগুলো হলো আমাদের পৃথিবীকে ওয়ার্মিং করে তোলে, আবার কিছু কিছু সাবস্টেন্সে কুলিং করে। আপনি হয়তো নাম শুনবেন, ব্ল্যাক কার্বন, কার্বন ডাইঅক্সাইড, মিথেন, ওজন, এগুলো হলো ওয়ার্মিং করে। আবার সালফেট, পার্ট অফ ডাস্ট, এগুলো হলো কুলিং করে। এই যে এগুলোর যে ক্লাইমেট ইম্প্যাক্ট আছে সেটা কতটুকু আছে এবং আমাদের এই পলিউশন থেকে কতটুকু আসে এগুলো এস্টিমেট করা। এই জিনিসগুলো বাচ্চারা যখন রিয়েল বাংলাদেশের সমস্যা, একই জায়গায় দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয় হয়তো গাছের পরিমাণ বেশি, তার ফার্ম গেটে যে দেখেন টেম্পারেচার ওইখান থেকে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় 1-2 ডিগ্রি সবসময় কম থাকে। যখন রিয়েল লাইফ তারা কানেক্ট করতে পারে ওরা অনেক ইন্টারেস্টেড হয় আর কি। তো এগুলো করার পর এখন আমরা যেসব কাজ করতেছি সেটা হলো বিভিন্ন রকমের গ্রিন সাবস্টেন্স, মনে করেন আপনি ফেলে দিচ্ছেন ডিমের খোসা, ফেলে দিচ্ছেন বিভিন্ন রকমের ওয়েস্ট, কলার ছোলা বা কলা পাতা বা অন্যান্য গাছের পাতা বা অন্য কিছু, সেগুলোকে আমরা ল্যাবরেটরি নিয়ে এগুলো থেকে কেমিক্যাল সিনথেসিস করার চেষ্টা করি। সিনথেসিস করে ওইটার থেকে আবার কেমিক্যালি মডিফাইড করে ওইটা দিয়ে আমরা কিভাবে পলিউশন কমাতে পারি। আপনি যেটা বললেন যে এখানে আবিষ্কারের কোনো ব্যাপার আছে কিনা, টেকনোলজি ব্যাপার আছে কিনা, এবং বিভিন্ন এদের মধ্যে যে কেমিক্যাল সাবস্টেন্স থাকে আমরা ডাবল লেয়ার করি বা নিউ ম্যাটেরিয়ালস প্রিপেয়ার করি, সেই ম্যাটেরিয়ালসের সাহায্যে আমরা কিভাবে এটা কমাতে পারি। কার্বন ডাইঅক্সাইড, এটাকে কমন টার্মে বলে কার্বন ডাইঅক্সাইড ক্যাপচার, বা ট্রাফিক থেকে আমাদের প্রচুর পরিমাণে নাইট্রিক অক্সাইড প্রডিউস হয়, সেই নাইট্রোজেন ডাইঅক্সাইড
তারপর সালফার ডাইঅক্সাইড, আমরা জ্বালানি তেল পোড়ালে সালফার ডাইঅক্সাইড বের হয়, সে সালফার ডাইঅক্সাইড কীভাবে, বা বিভিন্ন রকমের মেটালস, লেড, মার্কারি, ক্যাডমিয়াম, ক্রোমিয়াম, এগুলো কিভাবে আমরা এই গ্রিন সিনথেসিসের মাধ্যমে বা কোনো নতুন নতুন ম্যাটেরিয়ালস প্রিপেয়ার করে তার মাধ্যমে আমরা কমাতে পারি, এইসব অনেক কাজের কথা আমরা শুনছিলাম। আমরা এবারে দর্শকদেরকে সাথে নিয়ে স্ক্রিনে দেখতে পাচ্ছি আপনাদের পুরস্কার গ্রহণের সেই সময়টি। আপনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে জাতীয় পরিবেশ পদকের পুরস্কার গ্রহণ করছেন। নিশ্চয়ই তার সাথে কথা হয়েছে স্বল্প সময়ের জন্য, কি কথা হলো তার সাথে? প্রথমে জিজ্ঞেস করলেন আমি কেমন আছি, তারপর উনি হয়তো আমাকে আগে থেকে চিনতেন, তারপর বলেন যে আপনারা এইসব কাজ করতেছেন, এটা খুব ভালো দেশের জন্য, বা আপনাদের এগিয়ে আসতে হবে, এনকারেজ করলেন। আমার মনে হলো উনি খুব খুশি হলেন যে আমি ব্যক্তিগতভাবে এই পুরস্কারটা পেয়েছি। এবং আপনার জাতীয় পরিবেশ পদক প্রাপ্তির পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেও আপনাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে, সেই ছবিটিও আমরা এখানে দেখতে পাচ্ছি স্ক্রিনে। চমৎকার মুহূর্ত। আমরা যদি মোহাম্মদ মনির হোসেন আপনার কাছে আসি, আপনার পুরস্কার গ্রহণের ছবিও আমরা স্ক্রিনে দেখতে পাবো দর্শকদের সাথে নিয়ে, এবং সেখানেও আপনার সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রীর কথা হয়েছে বিভিন্ন বিষয় নিয়ে। আমরা দেখতে পাচ্ছি আপনি পুরস্কার গ্রহণ করছেন। দারুণ একটি মুহূর্ত, আকাঙ্ক্ষিত একটি মুহূর্ত। কি কথা হয়েছিল মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে? আমি যাওয়ার পরেই মাননীয় প্রধানমন্ত্রী বললেন যে আমাদের নদী নালা, খাল বিল, জলাধার রক্ষা করতে হবে, তার জন্য ঝাঁপায়ে পড়তে হবে, আপনি এগিয়ে যান, আপনার সঙ্গে আমি আছি, ভয় পাবেন না। এই যে আপনি এগিয়ে যান, ভয় পাবেন না, এই যে একটা অনুপ্রেরণা। আমি আসলে গত কিছুদিন যাবত কিন্তু একটু নিরুৎসাহিত ছিলাম। আচ্ছা। তারপরে ওই দিন পুরস্কার গ্রহণের পরে এবং ওনার কথা শোনার পরে আমি আবার উৎসাহ ফিরে পেলাম। বাহ, এটা ভীষণ জরুরি। এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রাপ্তির পর আমাদের পরিবারের কিন্তু খুব ভালো একটা রেসপন্স থাকে, বা তারাও ভীষণ রকম খুশি হয়। পরিবার থেকে কি শুনলেন, কি বললো পরিবার? পরিবারে যেমন আমার স্ত্রী আছে, আমার মেয়ে আছে, আমরা একসাথে থাকি, আর আমার বাবা মা গ্রামে থাকেন। আমার মেয়ে 7.5 বছর বয়স, ও তো আমাকে বলল ভয়েস মেসেজ দিয়ে যে যখন টেলিভিশনে দেখলো যে বাবা এটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল, আজকে আমার স্বপ্ন সত্যি হলো। মানে এই যে ছোট বাচ্চা, সে যে এইভাবে মানে একটু কথা বললো, তার মানে দেখা গেছে যে আমার পরিবারও খুবই এটাতে উৎসাহিত হয়েছে। আরেকটা হচ্ছে পরিবারকে ছেড়ে কিন্তু অনেক, যেমন আমার শুক্র শনিবার বন্ধের দিন হয়তো বা এই নদীতে গেলাম, সাতক্ষীরা গেলাম, ওই সুনামগঞ্জ গেলাম, বা বরিশাল গেলাম, বিভিন্ন সময় ছুটির দিনগুলো কিন্তু বাসায় থাকতে পারি না। কারণ এই যে তাদের একটা স্যাক্রিফাইস, তারা যদি স্যাক্রিফাইসটা না করতো তাহলে কিন্তু আসলে এটা সম্ভব হতো না। তাহলে এই যে আমাদের এই যে প্রাপ্তি, এটা বড় অংশীদার কিন্তু আমার পরিবার। নিশ্চয়ই তাই। আমি এই জায়গাটা ওনার সাথে একটু মিলে কথা বলতে চাই। সেটা হলো আমি যখন পুরস্কার আনতে যাই তখন আমার মেয়ে এবং আমার ওয়াইফ আমার সাথে ছিলেন, আমার ছেলে ছিলেন না, বাইরে ছিলেন তখন। আমার মেয়ে খুব খুশি, আমার ওয়াইফও খুব খুশি। আসলে আমি এই যে উনি যেটা বলেন এক্সটেন্ডেড আওয়ারে আপনাকে কাজ করতে হবে কোনো কিছু ডিফারেন্ট করতে হলে, মনে করেন আমি আমাদের প্রতি মাসেই 1-2টা Q1 জার্নালে পাবলিকেশন হয়, টপ কোয়ালিটি জার্নাল, যেন অনেক কাজ করতে হয়। ডেফিনেটলি পরিবারকে আমার সময় কম দেওয়া হয়, যার ফলে তাদেরও বিরাট স্যাক্রিফাইস আমাদের এইসব কাজের পিছনে আসেন আর কি। সেই জন্য আমার মনে হয় যে কন্ট্রিবিউশনটা এটার একটা বড় অংশীদার পরিবার সবসময়। একদম, আমাদের প্রত্যেকের জীবনেই আসলে যে কোনো প্রাপ্তির পিছনে পরিবারের একটা অনেক বড় ভূমিকা থাকে। আর পরিবার যদি সাপোর্টিভ না হয় তাহলে কিন্তু আমরা কোনো কাজে আসলে খুব সহজভাবে নিজেকে আচ্ছন্ন করতে পারি না। আমি মোহাম্মদ মনির হোসেন আপনার কাছে একটু জানতে চাইবো, নদী নিয়ে আসলে আমাদের কেন ভাবতে হবে? নদী সুরক্ষিত থাকলে আমাদের জনজীবন বা আমাদের দেশ, আমাদের দেশের পরিবেশ কতটুকু সুরক্ষিত থাকবে? আসলে যদি আমি বলি যে নদী মানি সংযোগ, নদী মানি সভ্যতা, নদী মানি সংস্কৃতি, নদী মানি ইকোলজি, নদী মানি ইকোনমি। তাই নদীকে বাদ দিয়ে কিন্তু আমি কোনো কিছু চিন্তা করতে পারবো না। আমরা যদি এই সময়ে এসে, যেটা জলবায়ু পরিবর্তন শব্দটা বেশি মাত্রায় চর্চিত একটা শব্দ, এই জলবায়ু পরিবর্তনের জন্য কিন্তু আমরা নদীকে গুরুত্ব দিতে হবে। কারণ রিভার ইজ দ্য গার্ডিয়ান অফ ক্লাইমেট রেজিলিয়েন্স, এই কথাটা কিন্তু আমাদের মানতে হবে। তাই এই নদীকে ছাড়া আমরা কিন্তু কোনো কিছুই চিন্তা করতে পারবো না, নদীকে বাঁচাতেই হবে। কারণ কি, আমাদের দেখা গেছে যে এই যে প্রাণ প্রকৃতি সব কিছু কিন্তু নদীর উপর নির্ভরশীল। আমরা আজকে যদি দেখি যে বুড়িগঙ্গা,
বুড়িগঙ্গাতে দেখা গেছে যে এখন পানিটা একটা সিরাপের মতন হয়ে গেছে, যে সিরাপে জ্বর সারবে না বরং আরও জ্বর আসবে, তাই না? এখন এই বুড়িগঙ্গার পানিকে যদি আমরা দূষণমুক্ত করতে না পারি তাহলে কিন্তু দেখা গেছে যে আমাদের জনস্বাস্থ্য থেকে শুরু করে মানে কোনো কিছুই মানে এটা থেকে মানে রেহাই পাবে না। তাই আমাদের এই নদীকে বাঁচাতে হবে, নদীকে বাঁচাতে হবে আমাদের জনস্বাস্থ্য রক্ষার জন্য, নদীকে বাঁচাতে হবে সংস্কৃতি রক্ষার জন্য, নদীকে বাঁচাতে হবে আমাদের ইকোলজি এবং ইকোনমি রক্ষার স্বার্থে। আরেকটা বিষয় হচ্ছে নদীকে বা এই জলপথ যে টিকিয়ে রাখা সম্ভব, আধুনিক মেগাসিটিতেও যে এটা সম্ভব, এটা কিন্তু একেবারে প্রমাণ হচ্ছে আমাদের পাশের দেশ ব্যাংকক, যেটা থাইল্যান্ডের ব্যাংকক শহর, 1600 খালের একটা নেটওয়ার্ক, যেটা তারা মানে তাদের যানজট কমিয়ে ফেলছে এই খালের নেটওয়ার্কের মাধ্যমে। তারা তাদের যেই পণ্য পরিবহন সব কিছুই কিন্তু এই খাল এবং নদীর মাধ্যমে করছে, যেটা আমরা এখনো করতে পারিনি, কিন্তু আমরা করতে পারি নদীকে মানে আমাদের ইয়েতে রেখে, মানে উন্নয়ন পরিকল্পনার মধ্যে রেখে আমরা কিন্তু সেটা করতে পারি। আশা করি বর্তমান সরকার যেই উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগটা সফল হলে আমার মনে হয় আমরাও এই আধুনিক আমাদের এই শহরে আমরা জলপথ টিকে রাখতে পারবো, নদীকে টিকে রাখতে পারবো, এবং এর জন্য সবচেয়ে বেশি যেটা আমাদের তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। সেই তরুণ প্রজন্মকে এগিয়ে আসার জন্য আমরাও কাজ করছি। যেমন তরুণ প্রজন্মকে নদীর প্রতি উদ্বুদ্ধ করার জন্য আমরা ইয়ং রিভার চ্যাম্পিয়নশিপ করতেছি, আমরা রচনা প্রতিযোগিতা করতেছি, আমরা এই সব কিছুর মাধ্যমে তাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে নদী আমাদের মূল ভিত্তি, নদী আমাদের শিরা উপশিরা, আর এই শিরা উপশিরা যদি না থাকে তাহলে আমাদের দেহ যেমন বাঁচবে না, তাই এই নদীগুলো না থাকলে আমার দেশও থাকবে না। সেই জিনিসটি আমরা বোঝানোর চেষ্টা করছি। আরেকটা বিষয় আমি বলি, যেমন আমরা এই নদী প্রকৃতি নিয়ে যারা কাজ করতেছে, বিশেষ করে নদী নিয়ে যারা কাজ করতেছে, তাদেরকে উৎসাহিত করার লক্ষ্যে আমরা বাংলাদেশ রিভার ফাউন্ডেশন এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন যৌথভাবে মার্ক অ্যাঞ্জেলো রিভার অ্যাওয়ার্ড প্রবর্তন করছি। এবং এটা হচ্ছে বিশ্ব নদী দিবসের প্রবক্তা মার্ক অ্যাঞ্জেলো, যিনি এ পর্যন্ত প্রায় 800 নদী ভিজিট করছেন, 100 নদীর উপরে ডকুমেন্টারি করেছেন এবং একটি সিনেমা করছেন লাস্ট পেডেল নামে। মানে ওনার নাম এবং উনি ওয়ার্ল্ড রিভার ডে হেডকোয়ার্টারও এটার সাথে যুক্ত আছে। অর্থাৎ আমরা চাচ্ছি যে এই নদী নিয়ে যারা কাজ করে তাদেরকে বেসরকারিভাবেও আমরা উৎসাহিত করার জন্য। সব কিছু মিলিয়ে নদীকে বাঁচাতে হলে আমাদের সবাইকে একসাথে মানে ঝাঁপিয়ে পড়তে হবে। এবারে ডক্টর আব্দুল সালাম আপনার কাছে আসছি। এখন আমরা বায়ু দূষণ নিয়ে আপনারা কাজ করছেন, কিংবা পত্রিকা খুললেই আমরা দেখতে পাই যে বায়ুর এই ইন্ডেক্সে আমাদের দেশ প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই তিন মানে একটা কম্পিটিশনের মধ্যে থাকে। অন্যান্য দেশের কথা যদি আমরা চিন্তা করি, যেসব দেশের বায়ু ভালো মাত্রায় আছে কিংবা দূষণের হারটা কম, তাদের সাথে আসলে আমাদের দেশের সামগ্রিক অর্থে পার্থক্যের জায়গাগুলি কি, বা আমরা কিভাবে আমাদের দেশের বায়ুর মানটাকে ভালো করতে পারি? আপনি যদি একটু চিন্তা করেন, এখন থেকে 70 বছর আগে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার কী অবস্থা ছিল, 60 বছর আগে জাপানের কী অবস্থা ছিল, 50 থেকে 60 দশকের মধ্যে ইউকের কী অবস্থা ছিল, তাদেরও বায়ুর এরকম দূষিত ছিল। আপনি 1954-এ লন্ডন স্মোক নামে একটা বড় ইভেন্ট আছে, পরিবেশ বিপর্যয়। তখন ইংল্যান্ডে প্রচুর পরিমাণে কয়লা তারা পোড়ানো শুরু করছিল, হঠাৎ প্রচুর স্মোক হয়েছে, ব্ল্যাক স্মোক, যার কারণে অনেক মানুষ মারা গেছে, অনেক মানুষ অসুস্থ হয়েছে। কিন্তু এখন কিন্তু সেই অবস্থা তাদের নাই, তারা কিছু পদক্ষেপ নিয়েছেন। ইভেন আপনি জাপানের কথা চিন্তা করেন, সেই জাপানের এক সময় আমরা যখন এয়ারপোর্ট থেকে ঢুকি, আমাদের এয়ারপোর্ট থেকে আকাশের দিকে তাকালে কালো মনে হইতো, ইভেন 20 বছর আগেও ঢাকায়। এখন সেটা একটু কমছে, সেটার কারণ আছে আমি বলবো। তো জাপানে এরকম লাল দেখা যাইতো, কিন্তু এখন সেখানে অনেক ক্লিন এনভায়রনমেন্ট। কিন্তু গত 2 দিন ধরে আবার আমেরিকা, কানাডাতে আবার বায়ুর মান খুব খারাপ, আমাদের চেয়েও খারাপ। গত 2 দিন ধরে ওদের বায়োমাস বার্নিং হইতেছে প্রচুর পরিমাণে, যার ফলে প্রচুর পরিমাণে দূষিত বাতাস কানাডা থেকে আমেরিকা যাচ্ছেন। ট্রাম্প সাহেব বলছেন যে ওদের ট্যাক্স বাড়ায় দিবেন। যাই হোক, এটা হলো অল্প কিছুদিনের জন্য, কিন্তু ওভারঅল ওদের পরিবেশের বা বায়ু দূষণের অবস্থা খুব ভালো। তারা কিভাবে কি কাজ করছেন সেই এক্সপিরিয়েন্সটা কিন্তু আমরা নিতে পারি। তারা বেসিক্যালি কিছু কন্ট্রোল সিস্টেম করছেন। যেমন আমরা এখানে আমাদের যদি এনার্জি অনুযায়ী আমরা ভাগ করি, আমাদের একটা হলো ফসিল ফুয়েল আমরা বার্ন করি। ফসিল ফুয়েলটা কি? পেট্রোল, অকটেল, ডিজেল। এর মধ্যে আবার 2 রকম আছে, একটা হলো লিকুইড ফসিল ফুয়েল, একটা সলিড ফসিল ফুয়েলটা হলো কয়লা। এগুলো প্রচুর পরিমাণে জ্বালাই।
এই জায়গাটায় যদি আমরা কমাইতে পারি এবং এদের কোয়ালিটিটা আমরা ভালো মানের আনতে পারি, যেমন দেখেন যত ফসিল ফুয়েল ইউরোপে হয়, ইউরোপে যখন হয়েছে তখন ওরা একটা বিভিন্ন রকম স্ট্যান্ডার্ড শুরু করছে, স্ট্যান্ডার্ড যত উপরের দিকে যাচ্ছে মানে রিলেটিভলি ক্লিনার ফসিল ফুয়েল ইউজ করছে এবং অনেক দেশে কয়লা বন্ধ করে দিচ্ছেন ব্যবহার করা। তো সেই ক্লিন ফসিল ফুয়েলটা হলো ইউরো 1 ইউরো 2 এইভাবে করতে করতে ওরা এখন ইউরো 6 ব্যবহার করেন ফসিল ফুয়েল মানে জ্বালানি তেলের ক্ষেত্রে। আমাদের কিন্তু আনফর্চুনেটলি কোনো স্ট্যান্ডার্ডই এখনো নাই, যদিও আমরা 300-350 পরিমাণ একটা মাত্রা ফলো করার চেষ্টা করি, কিন্তু কোনো রেগুলেশন আমাদের নাই। তো এই জায়গাটায় আমরা কাজ করতে পারি। ফসিল ফুয়েল আপনি জানেন জিরো কার্বন আসতেছেন, তাইলে এইসব ফেজ আউট হয়ে যাবেন। তো সেই জায়গাটায় যদি আমরা কাজ করি, উন্নত দেশগুলো কাজ করছেন তাদের কাছে শিক্ষা নিয়ে আমরা কাজ করলে আমাদের এই জ্বালানি তেলের প্রচুর পরিমাণে যে পলিউশন হয় সেটাই আমরা কমাতে পারবো। এখানে দুইটা, একটা জ্বালানি তেলের ক্লিননেস আর একটা হলো যে যন্ত্রে বা যে মেশিনে ব্যবহার করি, আপনি গাড়ি বলেন, জেনারেটর বলেন, মেশিনারি বলেন, ইন্ডাস্ট্রিতে যান, সব জায়গায় যে মেশিনগুলো আমরা ব্যবহার করি তাদের ইফিসিয়েন্সিটা কেমন। যদি বয়স বাড়ে আমাদের শরীরেরও বিভিন্ন রকমের সমস্যা থাকে, মেশিনেরও তাই। সেই জন্য আমাদের রিলেটিভলি ক্লিন এবং রিলেটিভলি নিউ মেশিন ব্যবহার করতে হবে, উন্নত প্রযুক্তির মেশিন ব্যবহার করতে হবে। এবং এই কাজগুলি করতে পারলেই আমরা আসলে আমাদের দেশে, এটা ছাড়াও আরো অনেকগুলো ওয়ে আছে, এটা একটা উদাহরণ দিলাম, একটু লম্বা হয়ে যাচ্ছে আপনার জন্য। তারপরে আমাদের উনি জলাধারের কথা বলতেন, নদীগুলা, যেমন ঢাকা শহর ছিল কি অনেকগুলো আমাদের লেক ছিল, জলাধার ছিল এবং নিচু জায়গা ছিল যেখানে পানি জমতো, কিন্তু এখন সেগুলা নাই। অপরিকল্পিতভাবে আমাদের নগরায়ন হচ্ছে এবং আমাদের গাছপালা আমরা কেটে ফেলছি, জলাধার বন্ধ করে দিচ্ছি, যার ফলে পলিউশন কমানোর জন্য যে কাজগুলো করা দরকার তার উল্টা আমরা কাজ করতেছি এবং পলিউশন সেখানে বাড়তেছে। উল্টা কাজ না করে এবং প্ল্যান ওয়াইজ নগরী যদি আমরা উন্নত করতে পারি তাইলে কিন্তু আমাদের এই পলিউশনটা কমে আসবে। অনেক ধন্যবাদ আপনাকে এবং দুজনকেই অনেক শুভকামনা জানাচ্ছি আপনাদের কাজের জন্য। আশা করছি আপনাদের মাধ্যমে আরও ভালো কিছু কাজ আমরা পাবো এবং যেটি আমাদের পরিবেশের জন্য ভীষণ ভালো কিছু বয়ে আনবে। আমরা আপনাদের সঙ্গে কথা বললাম, অনুপ্রাণিত হলাম, উদ্বুদ্ধ হলাম। আপনাদেরকে ধন্যবাদ। আবারও কথা হবে আপনাদের সঙ্গে নিশ্চয়ই সামনে আপনাদের কোনো কাজ নিয়ে। সে পর্যন্ত আপনারা ভীষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। এবং প্রিয় দর্শক, আমরা সবাই যদি আমাদের জায়গা থেকে সচেতন হই এবং কাজ করি আমাদের দেশের জন্য, আমাদের দেশের পরিবেশের জন্য, তাহলে কিন্তু আমরাই ভালো থাকবো, আমাদের দেশও ভালো থাকবে। আপনারাও আপনাদের জায়গা থেকে চেষ্টা করুন, আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল আবারও ঠিক একই সময় দেখা হবে চ্যানেলের পর্দায়। আজকে এখানে বিদায় নিচ্ছি।